নাম আপনারা কেউ শুনেছেন কি? সেই রোগটার নাম হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। বিরাট বড় নাম, গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ভাবছেন এই আবার কেমন নাম? এমন করে ভাবার কোনো কারণ নেই। আপনাদের অনেকেই এই নামটি শুনেছেন, হয়তো টিভির অপর প্রান্তে যারা রয়েছেন তাদের অনেকেই এই ধরনের সমস্যায় ভোগেন। আপনার বুকে জ্বালা হয়, খাবার পর একটু জ্বালা 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 হয়, কিংবা পেটে একটু জ্বালা পোড়া হচ্ছে খাবার পর, কিংবা একটু বমি বমি পাচ্ছে। বিশেষ করে রাতে খেয়েছেন, খাবার পর যেই শুয়েছেন দেখছেন বুকের মাঝখানটা কেমন একটু জল 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 করছে, জ্বালা 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 করছে, এরকম হয়। ডাক্তারের কাছে গেছেন, গিয়ে হয়তো বা আপনি হয়তো শুনেছেন বা পড়েছেন, দেখেছেন, আর যে বিষয়টি সম্পর্কে আপনি জেনেছেন তার নাম দেওয়া হচ্ছে জিআরডি। এবার আপনি বলছেন এই তো জানি তো, জিআরডি রোগটা সম্পর্কে জানি তো। এই জিইআরডি হচ্ছে এটা বড় নামের অ্যাব্রিভিয়েশন, যার পুরো নামটি হচ্ছে ওই, অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কেন এই রোগ হয়, কাদের এই রোগ হয়, কি কারণে হয়, আসুন আমরা একটু আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। স্যার, এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বিরাট বড় নাম, আমরা ছোট্ট করে দিচ্ছি জিআরডি। এটা প্রথমত খুব সাধারণভাবেই আমাদের এই যে সমস্যাগুলো যদি আমরা দেখি, তাহলে কি কি ধরনের সমস্যা থেকে আমরা বুঝতে পারবো যে এই রোগটা হতে পারে? দেখুন, জিআরডি সিমটমসটা খুবই পরিষ্কার আছে। কেন কি পেশেন্টরা এসে আমাদেরকে বলেন যে খাওয়ার পর আমাদের বুক জ্বালা করে, খাওয়ার পর আমরা দেখি আমাদের বুকে চেস্টে এই দিকে অ্যাপিগ্যাস্ট্রিক জায়গায় হালকা হালকা আমাদের পেন হচ্ছে, বা আমার মুখ পুরো তিতো হয়ে যাচ্ছে, টক জল আমার মুখে চলে আসে, খাবার আমার মুখে চলে আসছে। এই সিমটমসটা খুবই পরিষ্কার একটা সিমটমস, যেটা কিন্তু আমরা জিআরডিতে দেখতে পারি। এর সঙ্গে সিমটমস রয়েছে, যেমন আমাদের ইনডাইজেশন একটা প্রবলেম থাকে, বা পেট ফুলে যাওয়া একটা টেন্ডেন্সি থাকে আমাদের, এই সিমটমসটাও থাকে। কিন্তু সবথেকে ক্লিয়ার যে সিমটমসটা রয়েছে, এটা খাওয়ার পর পেশেন্ট বলছে বুক জ্বালা করছে আমাদের, বা মুখে খাবার চলে আসছে, মুখে টক জল চলে আসছে আমাদের, বা বুকের পাশে একটা পেন হচ্ছে আমাদের। এই সিমটমসটা কিন্তু পুরো ইন্ডিকেট করে যে পেশেন্টটা জিআরডি থেকে আক্রান্ত রয়েছে। জিআরডি দুটো স্টেজে থাকে, একটা অ্যাকিউট থাকে, একটা ক্রনিক থাকে। অ্যাকিউট স্টেজে অনেকরাই নিজে থেকে খানপান বা একটা মিনিমাল কিছু মেডিসিনের কোর্স করে নিজেকে রিকভার করে নেয়, কিন্তু অনেকরা যখন এই সমস্যাটা বুঝতে পারে না, দীর্ঘদিন ইগনোর করতে থাকে, তখন এই রোগটা একটা রোগ হয়ে যায়, যেটা হচ্ছে জিআরডি। বেশ, এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন হয়? এই যে আপনি বললেন খানপান, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসের কারণেই কি এই সমস্যা শুরু হতে পারে, মানে শুরু হয় নর্মালি? হ্যাঁ, দেখুন, প্রথম তো লাইন আউট সবথেকে আমি বলবো তো লাইফস্টাইলে একটা সবথেকে বড় কারণ রয়েছে। যেমন আমাদের হ্যাবিট রয়েছে, খাওয়ার পরেই আমরা কিন্তু বিছানায় শুয়ে পড়ি। ইমিডিয়েটলি আমরা খেয়ে আমরা বিছানায় শুয়ে পড়লাম। আমরা এটা জানি না যে আমাদের কতটা খাওয়া উচিত, কেন আমরা অনেক সময় আমরা এতটা খেয়ে ফেলি আমরা, যে আমাদের আইডিয়াই থাকে না যে এতটা আমাদের খাওয়া উচিত নয়। বা অনেক সময় আমরা খাওয়ার সময় প্রচুর জল খেয়ে ফেলি, যেটা কিন্তু আমাদের করা উচিত নয়। কেন কি আপনার স্টমাক যখনই ফুল হবে, আমাদের একটা যে স্টমাকে আর খাদ্যনালী, ওখানে একটা গেট রয়েছে, LES বলে একটা গেট রয়েছে। ওই গেটটা কিন্তু কোনো কারণের জন্য ঠিকঠাক কাজ করে না, তখন কিন্তু খাবারগুলো ব্ল্যাকফো হতে আরম্ভ করে দেয়। তো খাওয়া দাওয়া একটা কারণ রয়েছে, ওবেসিটি একটা কারণ রয়েছে, যাদের শরীরে প্রচুর ওয়েট রয়েছে তাদের এই প্রবলেমটা খুব হয়। প্রেগনেন্সির সময় মহিলাদের এই প্রবলেমটা সবথেকে কমন প্রবলেম দেখা যায় হয়। আর কিছু লোক রয়েছে যারা কিন্তু প্রচুর পরিমাণে যখন NSAID ওষুধগুলো খায়, মানে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো যখন নেয়, তো তাদের এটা জিআরডি সমস্যা হওয়ার খুবই কমন চান্সেস থাকে। আচ্ছা, বেশ, এবার আমরা তো বুঝলাম যে 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 কারণগুলোতে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। মূলত যেটা আপনি বলেন যে রাতে শোয়ার পরেই বুক জ্বালা, বুকের এই মানে দুটো পাঁজরের ঠিক মাঝখানটার এই অংশে জ্বালা, ঢেকুর উঠতে পারে, এক্ষেত্রে ঢেকুরে উঠতে পারে। মুখে ওই যে যেটা আপনি বললেন যে টক জল চলে আসবে, মানে প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এইটা হলেই আমরা সাধারণত যেটা করি, টপাক করে বিছানা থেকে নামি আর ঠক করে একটা অ্যান্টাসিড বলতে যে বোঝায়, ওই একটা নিয়ে টকাক করে আমরা খেয়ে ফেলি। তো এতে কি এই সমস্যার সমাধান আদৌ হয়, নাকি এটা আরও জটিল আকার ধারণ করতে পারে? দেখুন, আপনি একটা অ্যান্টাসিড আপনি যখনই খাবেন, সাময়িক কিছু রিলিফ আপনি পেতে পারেন, 100% ইমপ্রুভমেন্ট পাবেন না, কিছুটা রিলিফ আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রবলেমটা রয়েছে, প্রবলেমটা আপনার থেকেই যাবে। প্রবলেমটা কী হচ্ছে, জিআরডি সাধারণ সমস্যা নয়। জিআরডি মানে
যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে পিত্তটা আপনার স্টমাকে রয়েছে সেটা কিন্তু ব্যাকফ্লো হয়ে বারবার আপনার খাদ্যনালীতে চলে যাচ্ছে। স্টমাকে অ্যাসিড থেকে বাঁচানোর জন্য আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, সেই জন্য আমাদের স্টমাকে কোনো সমস্যা হয় না। আর এই অ্যাসিডটা যখন আমাদের খাদ্যনালীর চলে আসে, খাদ্যনালীর কিন্তু কোনো প্রোটেকশন লেয়ার নেই আমাদের। এই অ্যাসিডটা কিন্তু গিয়ে আমাদের সেই ইসোফেগাসে ইনফ্লামেশন তৈরি করে, আমাদের ওই যে মাসেলসগুলো বা রয়েছে তাকে কিন্তু হ্যাম্পার্ড করে। সেখানে কিন্তু আমাদের ইনফ্লামেশন হওয়ার চান্সেস থাকে, আলসার হওয়ার চান্সেস থাকে, স্ট্রিকচার হওয়ার চান্সেস থাকে, যাদের ক্রনিক স্টেজে চলে যায়, যাদের ডেইলি এই প্রবলেমটা রয়ে গেছে, সকাল বিকেল এই প্রবলেমটাতে ফেস করে যাচ্ছে, যে বারবার অ্যাসিডটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে মুখে চলে আসছে। তো এই জন্য আপনি এই জিআরডি প্রবলেমটাকে সাধারণ একটা অ্যান্টাসিড বা পিপিআই ওষুধ খেয়ে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন না। একে পুরোপুরি আপনাকে ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফাইড করতে হবে, তখন গিয়ে কিন্তু এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বেশ, আচ্ছা, এইটা হওয়ার জন্য তো কোনো বয়সের কোনো বিষয় নেই, যেটা বয়স যাদের বেশি তাদের এটা হতে পারে, ইয়াং জেনারেশন হতে পারে, এটা তো সব বয়সেরই এই ধরনের যে সমস্যা কোনো বয়স হতে পারে, যে কোনো জেন্ডারকে হতে পারে, এই জন্য কোনো বয়স কোনো দায় কিছু নেই। এই থেকে মানে ধরুন আপনি একটু আগে বললেন যে জিআরডির মূলত দুটো স্টেজ হয়, Acute and chronic। এই দুটো স্টেজ কি এবং এটার থেকে কি কোনো ভয়ঙ্কর কিছু আকার ধারণ হতে পারে? মানে আমি যদি একটু আক্কা না করি, ওই অ্যান্টাসিড খেয়ে গেলাম বা সাময়িক কিছু একটা করে গেলাম, পরবর্তীতে এটাকে চাপতে চাপতে এটাকে একটা বড় কোনো আকার নিতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে এটাই বলছিলাম যে ক্রনিক স্টেজ মানে রিপিটেড একটা প্রবলেম আপনার কিন্তু রিপিটেডলি হয়ে যাচ্ছে। মানে আপনি যে খাদ্য নালী যেটা আপনার রয়েছে, যেটা আমরা ইসোফেগাস বলি, সেই ইসোফেগাসে যখন রিপিটলি বারবার আপনার অ্যাসিডটা যখন ওই জায়গাটাকে ব্যাকফ্লো হয়ে যাচ্ছে, আপনার মানে মুখ পর্যন্ত চলে আসছে, তো আলটিমেটলি ওই পুরো রাস্তাটায় কিন্তু ইরোশন তৈরি হচ্ছে, ওই রাস্তা বারবার ইনফ্লামেশন তৈরি হচ্ছে। তো ইনফ্লামেশন মানে হচ্ছে ইসোফেজাইটিস বলে একটা সমস্যা হতে পারে, আপনার স্ট্রিকচার হতে পারে। স্ট্রিকচার মানে হচ্ছে জায়গা খাদ্য নালীটা কিন্তু সরু হয়ে যাবে। তার সঙ্গে আমাদের প্রি ক্যান্সার স্টেটে আমরা চলে যেতে পারি, কেন কি আপনি রিকারেন্টলি যেখানে ইনফেকশন হবে সেখান থেকে কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার চান্সেস প্রবলেমটা অনেকটা বেড়ে যায়। আর একটা কমপ্লিকেশন আমরা পেশেন্ট আমরা শুনি যে ডক্টর মনে হচ্ছে গলায় সবসময় কিছু ফেসে আছে, সে পেশেন্ট সারাদিন করে যাচ্ছে, গলায় কিছু ফেসে আছে, মনে হচ্ছে লাম্প, মনে হচ্ছে যে লাম্প আমার কিছু হয়ে গেছে। এইসব কমপ্লিকেশন যখন আপনি ক্রনিক স্টেজে চলে যাবেন, এটা আপনাকে তো আসতে পারে। ও এই যে গলায় অনেক সময় এটা আমরা যারা করে বা অনেকেই আমরাও হয়তো করি, কিন্তু এটার পেছনেও এই জিআরডির সমস্যা জিআরডি থাকতে পারে? সমস্যা হতে পারে আমাদের। আচ্ছা আচ্ছা, তো মানে বুঝতে পারছেন যে আমরা না জেনে অনেক কিছু নিজেরা ওস্তাদি করি, সেই ওস্তাদি করাটা বোধহয় সঠিক নয়। সঠিক চিকিৎসার জন্য সঠিক চিকিৎসকের কাছে যাওয়াটাই খুব জরুরি। যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু ছোট্ট বিষয়টা একটা বিরাট আকার ধারণ করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এই ধরনের যে লক্ষণগুলো আপনি বললেন, যা কেন হচ্ছে, সেটা কোথা থেকে কোথায় চলে যেতে পারে, সেটাও আমরা শুনলাম। আয়ুর্বেদের ক্ষেত্রে এর যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট কি একটা নির্দিষ্ট সময় ধরে হয়, নাকি একটা লং টার্ম প্রসেস ধরে চলতে থাকে, নাকি সারা জীবনই এই ওষুধ খেয়ে যেতে হয়? না, এটা একটা প্রপারলি ট্রিটমেন্ট করলে টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে আমাদের, 3 থেকে 6 মাসে আমাদের ট্রিটমেন্ট রয়েছে বেসিক্যালি। আর আয়ুর্বেদে এটা খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে এটা আমাদের আম্লপিত্তর সঙ্গে আমরা কোরিলেট করি, আর খুবই ভালো ট্রিটমেন্ট। এই জন্য কিন্তু আমাদের প্রপার মেডিকেশন, মানে রোগটা ডায়াগনোজ করতে হবে আমাদেরকে, তারপর পেশেন্টের যে লাইফস্টাইল রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল এই জন্য চেঞ্জ করা উচিত, কেন আপনাকে জানতে হবে যে খানপান কী ধরনের খাওয়া দাওয়া আপনাকে নেওয়া উচিত বা কতটা খাওয়া উচিত। আপনার যখন 4 রুটি খিদে রয়েছে, আপনাকে সবসময় 3 রুটি খাওয়া উচিত, কেন কি আপনি যখন একটু জায়গা ফাঁকা রাখবেন তাহলে ডাইজেশনটা একটু প্রপার হবে। সময়তে আপনাকে খাওয়া দাওয়া করা উচিত। খাওয়ার পর আমাদেরকে ঘুমানো উচিত নয়, আমাদেরকে একটু হাঁটা উচিত, যেটা কী হবে ডাইজেশনটা আমাদের প্রপার হয়ে যাবে। আর স্পেসিফিক্যালি রাত্রেবেলা আমাদের ঘুমানো 3 ঘন্টা আগে আমাদেরকে খাওয়া উচিত। যেটা কিন্তু অনেক পেশেন্টরাই, মানে অনেক লোকই কিন্তু এটা ক্যাজুয়াল নেয়, যে খাওয়ার পরে ইমিডিয়েটলি ঘুমিয়ে পড়ে। আর খাওয়ার পর আমরা অনেক লোককে দেখি যে চা বা সিগারেটের একটা নেশা থাকে, সেটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। তো এইসব অনেক কিছু জিনিস রয়েছে, যখন আমরা পেশেন্টের সঙ্গে কথা বলি, আমরা পেশেন্ট আমাদেরকে নিজেই বলে দেয় যে এই ভুল আমরা করছি। তো আমাদেরকে আলটিমেটলি পেশেন্টকে বোঝাতে হবে যে এই সব জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে যে মেডিকেশনগুলো আমরা দিই সেটা কিন্তু প্রপার ইউজ করলে 3 থেকে 6 মাসে প্রবলেমটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়।